The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার দিগদর্শনের গ্রাহক ও দর্শক বন্ধুরা, এবার আমরা সত্য রামায়ণের নবম পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। 2025 6 এপ্রিল দেশে পালিত হতে চলেছে রামায়ণের নায়ক পুরুষোত্তম রামের জন্মতিথি রামনবমী। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পুনর্বাসু নক্ষত্র ও কর্কট রাশিতে যার জন্ম, কিন্তু গোল বেঁধেছে এই প্রসঙ্গ নিয়ে। ইংরেজি তারিখে যা ছিল 7119 খ্রিস্টপূর্বের 22 ফেব্রুয়ারি, বছরের ব্যবধানে যা এখন মার্চ এপ্রিলে পড়েছে। এটা না হয় তর্কের খাতিরে মেনেও নিলাম, কিন্তু রামায়ণ গবেষক ডক্টর PV বর্তক বলেছেন রামের জন্ম 7323 খ্রিস্টপূর্বে 4 ডিসেম্বর মঙ্গলবার। আবার ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ অন বেদান্ত প্ল্যানেটোরিয়াম অন বেদাস সফটওয়্যার বলছে অযোধ্যায় রামচন্দ্র জন্মান 10ই জানুয়ারি 5114 খ্রিস্টপূর্বে। এবার আপনাদের জানাবো আরেকটি তথ্য। বেঙ্গালুরু সুরেশ্বর তার রিফ্লেকশন অফ রামায়ণা শীর্ষক একটি প্রবন্ধ অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিনে 40 পৃষ্ঠায় লিখেছেন সালটা 1998। সেখানে তিনি অধ্যাপক সূর্যনারায়ণের সূত্র উল্লেখ করে লিখেছেন রামের জন্ম 11ই ফেব্রুয়ারি 4433 খ্রিস্টপূর্বে সোমবার বেলা 10টা 47 মিনিট 48 সেকেন্ডে। তথ্য বলছে বেশ কয়েক বছর আগে এই বিজেপির শাসনকালেই যে সফটওয়্যারটি রামের জন্ম 10ই জানুয়ারি বলা হয়েছে, সেটি দিল্লির ললিত কলা একাডেমিতে একটি প্রদর্শনীতে প্রদর্শন করা হয়। প্রদর্শনীর নাম ছিল
কালচারাল কন্টিনিউটি ফ্রম ঋগ্বেদা টু রোবোটিক্স। তাদের দাবি 5114 খ্রিস্টপূর্বে 10ই জানুয়ারি দুপুর 12:30 রামচন্দ্রের জন্ম। সংস্থার ডিরেক্টর সরোজবালার দাবি বহু গবেষণার ফসল এই তথ্য। মজার কথা, আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণগোপালের সঙ্গে এই প্রদর্শনীতেই উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা। আরও কয়েকটি মত আছে রামায়ণে রামের জন্ম তারিখ প্রসঙ্গে। তাই প্রশ্ন একটা উঠতেই পারে যে শুক্লপক্ষের নবমীতে চৈত্র মাসে যে রামের জন্ম, সেটা কিন্তু 100% কিনা সেটা বলবে কে? পুরুষোত্তম রাম অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ। আসুন দেখা যাক বাল্মীকি রামকে কেমন করে বর্ণনা করেছেন। যে সীতাকে উদ্ধারের জন্য এত যুদ্ধ, এত প্রাণক্ষয়, শেষ পর্যন্ত রাবণ বধ, তারপর সীতা উদ্ধার। এরপর সীতাকে কি বলেছিলেন রামচন্দ্র পুরুষোত্তম? দেখি চলুন। সুকুমারী ভট্টাচার্য তার বাল্মীকির রাম ফিরে দেখা বইতে এই প্রসঙ্গে কি লিখেছেন। সুকুমারী ভট্টাচার্য তার বাল্মীকির রাম ফিরে দেখা বইয়ের 16 নম্বর পাতায় লিখছেন, যে সীতাকে না দেখতে পেয়ে বনে বনে হাহুতাশ করে বেরিয়েছেন রাম, তাকে দেখতে পেয়েই কি বললেন? যুদ্ধে শত্রুকে জয় করেছি, তোমাকেও মুক্ত করেছি ভদ্রে, পৌরুষ দিয়ে যা করবার ছিল তা আমি করেছি, বৈরভাবের শেষ প্রান্তে পৌঁছেছি, ধর্ষণ প্রমার্জনা করেছি, শত্রু এবং অপমান একই সঙ্গে শেষ করেছি। আজ আমার পৌরুষ প্রকাশিত হয়েছে, আমার শ্রম আজ সফল হয়েছে, প্রতিজ্ঞা থেকে আজ উত্তীর্ণ হয়েছি, নিজের প্রভুত্ব ফিরে পেয়েছি। 6/115/1-4। একথা শুনে সীতার চোখ দুটি মৃগীর মতো উৎফুল্ল হয়ে উঠল, জল ভরে এলো চোখে। 6/115/10। তারপর তা দেখেও রাম বলতে লাগলেন, তোমার কুশল হোক। জেনে রাখো, এই যে যুদ্ধের পরিশ্রম, বন্ধুদের বীরত্বের সাহায্যে যা থেকে উত্তীর্ণ হয়েছি, তা তোমার জন্য নয়, আমার চরিত্র মর্যাদা রক্ষা করার জন্য এবং প্রখ্যাত আত্মবংশের কলঙ্ক মোচন করার জন্যই তা করেছি। তোমার চরিত্র সন্দেহজনক হয়ে উঠেছে। আমার সামনে তুমি আছো, চক্ষু পীড়াগ্রস্তের সামনে প্রদীপ যেমন পীড়াদায়ক হয় তেমনই। তাই জনকাত্মজা এই 10 দিক পড়ে আছে, যেখানে ইচ্ছে তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম তোমাকে। তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই। কোনো সদংশজাত তেজস্বী পুরুষ বন্ধুত্বের লোভে পরগৃহ বাস করেছে যে স্ত্রী, তাকে ফিরিয়ে নেবে। রাবণের কোলে বসে পরিক্লিষ্ট তার দুষ্ট দৃষ্টিতে দৃষ্টা তুমি, তোমাকে গ্রহণ করে আমি আমার উজ্জ্বল বংশের গৌরব নষ্ট করব? যে জন্য যুদ্ধ জয় করেছি তা পেয়েছি, তোমার প্রতি আমার অভিলাষ নেই, যেখানে খুশি চলে যাও তুমি। বুদ্ধিমান আমি তোমাকে বলছি, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সুগ্রীব বা বিভীষণ, এদের মধ্যে যাকে ইচ্ছে মনোনীত করে নাও। তোমার মতো দিব্য রূপা মনোরমা নারীকে দেখে রাবণ নিজ গৃহে খুব বেশি দিন চুপচাপ সহ্য করেনি। 6/115/15/24। এই যে সূত্রগুলো বলছি, এগুলো কিন্তু সবই উল্লেখ করেছেন আমাদের সুকুমারী ভট্টাচার্য বাল্মীকি রামায়ণ থেকে। এর পরের লাইনে চলে যাই। এর উত্তরে বাল্মীকি রামায়ণে সীতা বললেন, তুমি যেমন ভাবছ মহাবাহু, আমি তেমন নই। নিজের চরিত্র দিয়ে আমাকে বিশ্বাস করো, এই শপথ করো। 6/106/6। রামায়ণে এবং মহাভারতের বনপর্বের অন্তর্গত রামোপাখ্যানে একটু অন্যরকম পাঠ আছে। দু জায়গাতেই রাম সীতাকে বলছেন, যাও বৈদেহী, তুমি মুক্ত, যা করণীয় ছিল তা আমি করেছি। আমাকে স্বামী পেয়ে তুমি রাক্ষসের বাড়িতে বুড়ো হয়ে যাবে, এটা হয় না, তাই রাক্ষসকে হত্যা করেছি। আমার মতো ব্যক্তি ধর্ম ও অধর্মের ভেদ জেনেও পরহস্তগতা নারীকে কেমন করে এক মুহূর্তে ধারণ করবে? তুমি সচ্চরিত্র হও আর অসচ্চরিত্রেরই হও মৈথিলী, তোমাকে আমি ভোগ করতে পারি নে, তুমি যেন কুকুরে চাটা ঘি। 3/275/10-13। এখানে কতগুলো লক্ষণীয় ব্যাপার আছে। পুরো কথোপকথনে রাম বা সীতা কেউ অপরকে প্রিয় সম্বোধন করেনি, স্বামী স্ত্রী বলে উল্লেখ করেনি। সীতা মহাবাহু বলেছেন রামকে, রাম সীতাকে বৈদেহী, মৈথিলী, ভদ্রা ইত্যাদি সম্বোধন করেছেন।
রাম স্পষ্টই বলেছেন সীতার চরিত্র ভালো হলেও তাকে গ্রহণ করা যায় না, কারণ সে পরহস্তগতা হয়েছিল। অতএব কুকুরে চাটা ঘি দিয়ে যেমন যজ্ঞীয় কর্ম করা যায় না, তেমনি সীতাকে তিনি পরিভোগ করতে পারেন না। প্রাচীন ভারতবর্ষে স্বামী স্ত্রী সম্পর্কের মূল মন্ত্রই উচ্চারিত হতো পরিভোগ। খুব নির্মমভাবে সীতাকে বলেছেন রাম যে সীতা উদ্ধারের জন্য তিনি মোটেও যুদ্ধ করেননি, করেছেন ইক্ষ্বাকু কুলের রাজবধূ রাক্ষসের বাড়িতে বুড়ো হয়ে গেলে তার বংশমর্যাদা হানি হয় তাই। লক্ষণ বনগমনের পূর্বে সুমিত্রাকে প্রণাম করতে এলে সুমিত্রা বলেন রামকে দশরথ মনে করবে, সীতাকে জননী মনে করবে। এখন সীতাকে পরিত্যাগকালে রাম অনায়াসে বলছেন লক্ষণ ভরত শত্রুঘ্ন সুগ্রীব বিভীষণ যাকে ইচ্ছে পতিত্বে বরণ করো। বিধবা নারীর পক্ষেই শুধু শাস্ত্রের বিধান ছিল দেবরকে বরণ করা। তবে কি রাম বলতে চান সীতা তার জন্য মৃত? আরেক বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন সুকুমারী ভট্টাচার্য। তিনি লিখেছেন বাল্মীকি রামায়ণে 2/9-12 সূক্তে, যেখানে বাল্মীকি বলেছেন রামের পরমা স্ত্রীরা হৃষ্টা হলেন। তবে কি রামের বহু স্ত্রী ছিল? এমনটাই তো লিখেছেন গবেষক J.L. ব্রকিংটন তার ন্যায়পরায়ণ রাম গ্রন্থে। তিনি লিখেছেন দশরথ রামকে উত্তরসূরি ঘোষণা করতেই কৈকেয়ীকে মন্থরা বলে এখন রামের রানীরা খুশি হবে, তোমার পুত্রবধূ কষ্ট পাবে। রামের অভিষেকে রামকে সাজাচ্ছেন শত্রুঘ্ন, রামের রানীদের সাজাচ্ছেন কৌশল্যা। এই সংবাদটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1 অক্টোবর 1984 সালে। সংবাদদাতা ছিল UNI। রামনবমীর প্রাক্কালে রামচন্দ্র কতটা পুরুষোত্তম সেই বিষয়ে 300 রামায়ণ ঘেটে দক্ষিণ ভারতের সমাজ সংস্কারক লেখক পেরিয়ার ইভি রামাস্বামী তার সত্য রামায়ণে কি লিখেছেন সেই সম্পর্কে আলোচনা করব অনুবাদক সমাজকর্মী রঞ্জিত মিস্ত্রির সঙ্গে, যিনি রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থের লেখক। নমস্কার। 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 আমি সুজিত বলছিলাম দিগদর্শন থেকে। হ্যাঁ, বলুন। আমরা তো 9 করে 8টি পর্ব শেষ করেছি, এটা নবম পর্বে যাচ্ছি। হুম, এই পর্বে আমরা ভেবেছিলাম যে রামচন্দ্রকে একটু পরে আসবো, তার আগে তার বাবা, তার মায়েরা, অর্থাৎ নিজের মা, সৎমা, এদের একটু বিশ্লেষণ করে তারপর ঢুকবো, কিন্তু উপায় নেই, কেননা সামনেই রামনবমী 6 এপ্রিল। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় এই সময়ের প্রেক্ষিতে রামচন্দ্রতেই প্রথমে আসাটা এই সপ্তাহে ঠিক হবে। হুম, আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে রামের জন্ম, এমন একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। হ্যাঁ, সেইটাকেই মেনটেন করে রামনবমী পালিত হচ্ছে। হুম, কিন্তু পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2015 সালে হুম, আপনার ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ অন বেদান্ত প্ল্যানেটেরিয়াম অন বেদাস, হুম, তারা জানায় যে অযোধ্যায় রামচন্দ্র জন্মেছিলেন 10ই জানুয়ারি 5114 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, আবার একজন গবেষক ডক্টর PV ওয়ার্তক, তিনি আবার বলছেন যে 7323 খ্রিস্টপূর্বে 4 ডিসেম্বর মঙ্গলবার। হ্যাঁ, আবার অন্য একটা জায়গায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুরেশ্বর বলে, বেঙ্গালুরু সুরেশ্বর বলে দক্ষিণ ভারতের একজন, তার রিফ্লেকশন অফ রামায়ণার একটা প্রবন্ধতে তিনি লিখেছেন অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিনের 40 পৃষ্ঠায় হ্যাঁ, অধ্যাপক সূর্যনারায়ণের একটা সূত্র উল্লেখ করে লিখেছেন রামের জন্ম 11ই ফেব্রুয়ারি সোমবার 4433 খ্রিস্টপূর্বে সকাল 10:47 48 হুম, তাহলে পৌরাণিক মতে বলা হচ্ছে 12:30। আবার 10:47 48, কোথাও সোমবার, কোথাও মঙ্গলবার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাহলে এই যে পৌরাণিক ব্যাখ্যার জায়গা থেকে মানুষ যে বিশ্বাস করে দিনটি কি ধরে রেখেছেন যে রাম চৈত্র মাসের নবমী তিথি শুক্লপক্ষের,
আর এদিকে বিজ্ঞান, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বললাম 2015-তে নয়াদিল্লিতে ললিত কলা একাডেমিতে যে এই সায়েন্স এক্সিবিশন যেটা হয়েছিল, এখানে কিন্তু আরএসএস এর পক্ষে এক নেতা এবং তখনকার সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন মহেশ শর্মা, তারা উপস্থিত ছিলেন। তারাও খুব বাহবা দিয়েছিলেন এই নতুন আবিষ্কারে। তাহলে আরএসএস যখন সেটাকে সমর্থন করছে, আবার এদিকে পৌরাণিক মতে রামনবমী তিথিটাকে পালন করতে বলছে, এই দ্বিচারিতা যদি বলি অন্যায় হবে? অসম্ভব, মানে আপনি কোন অবস্থায় এটাকে আপনি মানে যদি বলেন এটা বিচারিতা, তাতে কোন রকম নেই, মানে আহ, বলা যেতে পারে কোন রকম আপনার ভুল তথ্য দিচ্ছেন না, এবং পাপও আপনি করছি না, সঠিক তথ্য দিচ্ছেন। পাপও করছি না। পাপও করছে না, পাপ তো আপনি ছেড়েই দিন, আপনি কোন রকম কিছু ভুল করছেন না। সবচেয়ে বড় আমি বিভিন্ন জায়গায়, আমি আজকেও অনেক জায়গায় দেখার চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু আমার অদ্ভুত ব্যাপার, এই যে ব্যাপারগুলোকে তুলে ধরছেন একের পর এক, এর একটার সঙ্গে আরেকটার কোনো সংযোগ নেই। এই না থাকাটাই হচ্ছে এর প্রশ্ন, একটাই জাগছে যে এর কোনো, এই রামায়ণের যে বাল্মীকি রামায়ণ যা লিখে গেছেন, তারপরে যতই করেছেন, তার কোনোটার সঙ্গে কোনোটার কোন রকম মিল খুঁজে পাবেন না, আপনি পাবেনই না। আর যেহেতু এই রামনবমীটা অনেক বছর ধরে এরা ওই ব্রাহ্মণ্যবাদীরা করে আসছেন, এখন এটাকে বদলাতেও পারছেন না, এটাকে বদলাতে এখন প্রশ্ন উঠবে তো বদলাতে গেলে। এই জন্য এরা এখন চোখ নাক বুঝে ওইটাই মেনে চলছেন, আমি যতদূর বুঝি। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষের কাছে আমরা ধরুন যে এই তথ্যগুলো তুলে ধরছি, তো এই তথ্যগুলো তো উচিত ছিল যে যারা মানে নিজেদের প্রগতিশীল বুদ্ধিজীবী বলেন, অন্তত আমি ভারতবর্ষের কথা ছেড়ে দিচ্ছি, দক্ষিণ ভারতে যেমন পেরিয়ার একজন ছিলেছেন, বুক বাজিয়ে বলে গেছেন, কিন্তু আমাদের এ বাংলায় বলার মতন কি কেউ এলেন না? কেউ না, একজনও নয়, একজন ব্যক্তিও আসেননি। আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম, আমি দেখলাম যে একসময় এই নকশালপন্থীরাও অনেক রবীন্দ্রনাথকে ইসেকে মানে বিদ্যাসাগর, তারপরে আমাদের বিদ্যাসাগর, এরা সবাই মূর্তি ভাঙা শুরু করলেন, কিন্তু এরা কোনোদিনই কিন্তু বঙ্কিমচন্দ্রের উপরে একটা প্রশ্ন করেননি, একটাও প্রশ্ন করেননি এরা বঙ্কিমচন্দ্রের উপরে, কিংবা বাকি যারা ছিলেন তাদের উপরে করেননি। আপনি অদ্ভুত ভাবে দেখবেন। তবে এই যে মানে আমরা সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন তো, ভারতবর্ষের এই যে ব্রাহ্মণ্যবাদীরা যেসব তথ্য দিয়ে গেছে কিংবা যেসব সামনে নিয়ে এসেছে, এগুলো নিয়ে আমরা গভীরভাবে কোনোদিন আলোচনা করিনি, আর আমাদের বোঝানোর মতো লোকও জন্মায়নি, বাংলায় বিশেষ করে জন্মায়নি। আচ্ছা, কিন্তু আমি একটা বই পেয়েছি দাদা, বইটার নাম হচ্ছে রামায়ণী কথা, দীনেশচন্দ্র সেন লিখেছেন। সেটার মুখবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর 5ই পৌষ 1310 ব্রহ্মচর্যাশ্রম বোলপুর থেকে। তিনি ভূমিকাটা লিখেছিলেন এই বইটার, সুতরাং দীনেশচন্দ্র সেনের কথাটাকে গুরুত্ব দিতেই হয়। তিনি কিন্তু পৃষ্ঠা নাম্বার 44-এ বৃহৎপঙ্গ প্রথম খণ্ড, যেটা দেশ পাবলিশিং বার করেছে, তাতে পৃষ্ঠা নম্বর 44-এ তিনি কিন্তু বলেছেন যে কৃষ্ণ ব্রাহ্মণ্য নেতা। তার সঙ্গে আবার বলেছেন বৌদ্ধ ধর্ম সন্ন্যাসের ধর্ম, এরই প্রতিশোধ হিসেবে গার্হস্থ্য ধর্মের রামায়ণ রচনা করা হয়েছে বৌদ্ধ ধর্মকে কাউন্টার করার জন্য। একদম ঠিক কথা বলেছেন, আমি তার সঙ্গে একমত, একদম সম্পূর্ণভাবে একমত, আমি যতটুকু জানতে পেরেছি তাতে। একদম, এটা তো একদম বাস্তব সত্য কথা। আবার আমি যদি এদিকে চলে যাই রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্রনাথও কিন্তু এক জায়গায় তাকে দেখতে পাচ্ছি যে তিনি খুব রামায়ণে রামচন্দ্রের বহুত সুখ্যাতি করেছেন। আবার তার সাহিত্য নামে প্রবন্ধে, যেটা বিশ্বভারতীতে প্রকাশিত হয়েছে 1401 সালে, প্রবন্ধটার নাম ছিল সাহিত্য সৃষ্টি। এখানে 103 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, রামচন্দ্র বানরগণকে অর্থাৎ ভারতবর্ষের আদিম অধিবাসী দিগকে দলে লইয়া বহুদিনের চেষ্টায় ও কৌশলে এই দ্রাবিড়দের প্রতাপ নষ্ট করিয়া দেন।
হুম। আবার তিনি লিখেছেন যে রাক্ষসরা মোটেই অসভ্য ছিল না, বরঞ্চ শিল্পবিলাসে তাহারা আর্যদের চেয়ে শ্রেষ্ঠ ছিল। পৃষ্ঠা নম্বর 105, প্রবন্ধ সাহিত্য সৃষ্টি। আবার মানে আপনি আপনি দেখতে পাবেন যতগুলো আমাদের এই রবীন্দ্রনাথ বলুন বলুন, এরা প্রথম প্রথম যে সাহিত্য পড়েছেন কিংবা রামায়ণ মহাভারত সম্পর্কে তাদের যে ধারণা ছিল, পরবর্তীকালে এসে তারা কিন্তু তাদেরও কিন্তু বোধোদয় হয়েছে। তারাও কিন্তু অনেক কিছু পরবর্তীকালে স্বীকার করতে বাধ্য হয়েছে যে এগুলা ঠিক না। আমি আরেক জায়গায় আপনাকে বলি, ওই রবীন্দ্রনাথ ঠাকুর তার ওই ইতিহাসের বিশ্বভারতী 1386 সাল থেকে 1386-তে প্রকাশিত যে বইটা, সেখানে বলছেন রামচন্দ্র চণ্ডালের মিতা, বানরের দেবতা, বিভীষণের বন্ধু, তিনি শত্রুকে ক্ষয় করিয়াছিলেন, এ তাহার গৌরব নয়, তিনি শত্রুকে আপন করিয়াছিলেন, তিনি আর্য অনার্যের মধ্যে প্রীতির সেতুবন্ধন করিয়া দিয়াছিলেন। পৃষ্ঠা নম্বর 34। দুঃখ হয় আমাদের, আচ্ছা, সত্যি দুঃখ হয়। এখন তো রবীন্দ্রনাথ সম্পর্কে আমি কিছু বলার মতো তো আমার যোগ্যতা নেই যে আমি তাকে এইভাবে সমালোচনা করবো। সত্যি দুঃখ হয়। আমরা বইয়ের মধ্যে যা পেয়েছি সেগুলো একটু সামনে তুলে ধরা, এই পর্যন্ত আমাদের যোগ্যতা তুলে ধরা। হ্যাঁ, আপনি যে রিসার্চ করেছেন, যতটুকু আপনি দেখেছেন, তাতে আমি সত্যি আপনাকে এই ব্যাপারে প্রশংসা করব যে আপনি এই ব্যাপারে খুব গভীরভাবে অধ্যয়ন করেছেন এবং যা তুলে ধরছেন সেটা সম্পর্কে মানুষের মধ্যে একটা চেতনা অবশ্যই জাগৃত হবে, আমার বিশ্বাস। নমস্কার দাদা, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে উৎসাহিত করার জন্য। এই প্রসঙ্গে একটা বলি যে রবীন্দ্রনাথ যেখানে বলছেন তিনি চণ্ডালের মিতা, এই চণ্ডালের মিতা বলতে আমার যতদূর মনে হয় তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বনবাসকালে তিনি গিয়েছিলেন, তার এক বন্ধু ছিল, তার কাছে উনি গিয়েছিলেন, মানে বলা যেতে পারে ওই অযোধ্যা কাণ্ডে যাকে আমরা পাচ্ছি আর কি। সেই সময় তিনি কিন্তু এক মানে ব্যাধের পরিবারে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার, তার অতিথি হয়েছিলেন। তো অতিথি হবার পর তারা ফল টল এবং খাদ্যশস্য ইত্যাদি ইত্যাদি দিয়ে তাকে মানে বন্দনা করেন অতিথি হিসেবে আর কি। কিন্তু তাকে সেখানকার তিনি মানে মধ্যাহ্ন ভোজনের জন্য তাকে অনেক অনুরোধ বিনয় করেন, কিন্তু তিনি বলেন যে আমরা রাস্তায় অনেক ফলমূল খেয়ে নিয়েছি, আমাদের পেট ভর্তি আছে, আমরা এখন এখানে খাবো না, খাবার মতন অবস্থায় আমরা নেই। এই কথা বলার পর সেখান থেকে আমার মনে পড়ে গেল নামটা, তিনি হচ্ছেন নিষদরাজ। তার কাছ থেকে যখন তিনি বেরিয়ে এসে অরণ্যে প্রবেশ করলেন, অরণ্যে প্রবেশ করা মাত্র দুই ভাই মিলে হত্যা করলেন 4টি বিশাল আকৃতির পশু, একটা বরাহ, একটা ঋষ্য। ঋষ্য মানে হচ্ছে গিয়ে আপনার অনেকটা হচ্ছে কি বলবো আপনার গোসাপের মতন, আর মহাগুরু তখনকার দিনের একটা জন্তু, আজকাল নাকি সেটা দেখা পাওয়া যায় না। এইসব পশু মাংসের স্বাদ গ্রহণ করার পর তারা একটা বিশাল বনস্পতির তলায় রাত কাটালেন। তো আমাদের যে বাল্মীকি, তার রামায়ণে লেখা রয়েছে তৌতত্র হতা চতুর মহামৃগান বরহম ঋষ্যং পুরুষোত্তম মহারুরম আদায় মেধাং তরিতাং ভূ ভিক্ষিত বাসায় কালে যজতুর্বনস্ততিম। তো সেখানে বলা হচ্ছে যে এই পবিত্র বা খাঁটি, আর মৃগ মাংস সবসময় তখন শুদ্ধ ছিল, তখনকার দিনে বিধবা নারীরাও এই মাংস খেতে পারতেন। তাহলে বন্ধু নিষদরাজের আতিথ্য গ্রহণ করে তার ওখানে উনি খাদ্য গ্রহণ করলেন না, পরে জঙ্গলে ঢুকে পশু শিকার করে তারপর তিনি খেলেন। তাহলে যদি চণ্ডালের মিতা হয়ে থাকেন, তাহলে তো এখানে তার সেই বর্ণাশ্রমের জায়গা থেকে কি মনে হয় যে ওই নিচ জাতির শূদ্র জাতির মানে রান্না স্পর্শ করবেন না বলে করেছেন। আপনি আজও দেখবেন যে অনেক ব্রাহ্মণ আছেন যারা কেন শূদ্র বাড়িতে সে বাড়িতে যাওয়ার পরে ফলমূল খেয়েই তারা বেরিয়ে আসেন। তারা চেষ্টা করেন কোনো মতে তাদের বাড়িতে জল কিংবা খাদ্য, ভাত মাছ কিংবা কিছু না খেতে হয়, এই জন্য অনেক সময় অ্যাভয়েড করে চলে আসেন। আর ওটা তখন ছিল, আদৌ আছে। আচ্ছা, এবার চলে আসি আসল কথায়, যেটা আমরা এবার এই অনুষ্ঠানের থাম্বনেইলেতে হেডিং করেছি, তারপর ওটাকে ফেসবুকে দেওয়ার পর ওটার জন্য অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আবার অনেকে প্রচুর গালাগাল করেছেন। সেটা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে রাম সীতাকে বলেছেন যে
কুকুরে চাটা ঘিয়ের সমান, হুম, যেটা বাল্মীকি রামায়ণে রয়েছে, এবং সেটা বিস্তারিত ভাবে বাল্মীকির ফিরে দেখা বইতে আমাদের সুকুমারী ভট্টাচার্য আর কি লিখেছেন। তো এই যে রামচন্দ্র পুরুষোত্তম এবং সীতা, কৃষ্ণ, রাধা, এদের এই নরনারী স্বামী স্ত্রী এই ধরনের সম্পর্ককে একটা মহান করে দেখানোর চেষ্টা হয়, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রামের তো সীতার সঙ্গে সেই সম্পর্ক তো পাচ্ছি না কত বাল্মীকি রামায়ণ অনুসারে যেটুকু জানতে পারছি। আপনি কি বলবেন? না, আমি একটা দিন আপনি যেটা উনি লিখেছেন, হুম, সুকুমারী দেবী যেটা লিখেছেন, হ্যাঁ, ওনার লেখার মধ্যে আমি দেখলাম উনি কিন্তু রেফারেন্সটাকে তুলে দেননি, হ্যাঁ, যে কোন জায়গা থেকে বাল্মীকির কোন অংশ থেকে এটাকে উনি পড়েছেন। হ্যাঁ, উনি অবশ্যই এটা লিখেছেন, আমি কিন্তু দিয়েছি, আপনার রেফারেন্সে দিয়েছি আমি। ওতে রেফারেন্স নেই। উনি তার উনি যে বইটি লিখেছেন বাল্মীকি রামায়ণ থেকে রেফারেন্স দিয়েছেন, বাল্মীকি রামায়ণ থেকে রেফারেন্স দিয়েছেন করেছেন, কিন্তু তার কোন অধ্যায় কিংবা অধ্যায়টা সেটাকে উনি মেনশন করেন, বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। হুম, অবশ্যই এ ধরনের কথা হয়তো আছে। হুম, উনি যখন বলেছেন তখন ওনাকে তো ছোট করে দেখা যায় না। হুম, উনি অনেক বিদ্বান ব্যক্তি, হুম। মানে তাকে তো গার্গী বলা হয় এই যুগের। গার্গী বলা হয়। হুম, সত্যি অনেক বিদ্বান, হুম, মানে ওনার মতো এই মেয়ে বাংলায় জন্মেছেন এবং উনি যেভাবে লিখে গেছেন হ্যাঁ, তার প্রশংসা না করে পারবো না, হ্যাঁ, কোন অবস্থায় পারবো না। হ্যাঁ, অর্থাৎ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রাম সবসময় সীতাকে যত রকমের নিচু স্তরে দেখার চেষ্টা করেছেন, হ্যাঁ, যতটা সম্ভব। হ্যাঁ, একজন নারীকে তখনকার যুগে নারীদের যে কি অবস্থা ছিল হ্যাঁ, তা সীতাকে আর দুর্গাকে না দেখলে বুঝতে পারা যায় না। হ্যাঁ, হ্যাঁ। এটা একদম মানতেই হবে আমাদের। আচ্ছা, এবার আপনাকে আমি বলি 2017 14 এপ্রিল হ্যাঁ, আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল প্রসার ভারতীর প্রাক্তন কর্তা, এই কিছুদিন আগে পর্যন্ত যিনি তৃণমূলের একজন সাংসদ ছিলেন, জওহর সরকার, হ্যাঁ, তিনি একটি প্রবন্ধ লেখেন আনন্দবাজারে 2017 14 এপ্রিল। হ্যাঁ, তিনি লিখেছেন, রাম হনুমান নয়, এটা হ্যাঁ। শিব বাসন্তী ধর্ম ঠাকুরের মাস। আচ্ছা, এইতে উল্লেখ করে তিনি বলেছেন যে 2017-তে বাংলার বুকে রামনবমীর রমরমা দেখে তিনি বলছেন যে রামের নামে যে অভূতপূর্ব আগ্রাসনের প্রদর্শনী দেখলাম, তাতে মনে হলো আমরা চৈত্র মাসে বাঙালি পূজিত চিরকালীন দেবদেবীদের ভুলে গিয়েছি। 19 শতকের জাতিতাত্ত্বিকরা উত্তর ভারতে রামনবমী পালনের কথা লিখেছেন, কিন্তু বাংলায় নয়। এটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, দুর্গার জয় উদযাপন আর রামের জন্ম উদযাপনের মধ্যে ফারাক আছে। আমাদের এত মনসাতলা আছে, সে তুলনায় রাম মন্দির কোথায়? রামতলা রাম মন্দিরের মধ্যে ব্যতিক্রম আছে, খুবই কম। আর বলা হয় এই মন্দির প্রতিষ্ঠাও করেছিলেন এক চৌধুরী পরিবার, যারা আদতে এসেছিলেন উত্তর ভারত থেকে। হ্যাঁ, তাহলে এই যে একটা নতুন একটা বিজ্ঞাপন যেটা নিয়ে মহাকুম্ভে হয়েছে, কয়েক বছর ধরে এই রামনবমী পালন এবং যুদ্ধে অস্ত্র নিয়ে আস্ফালন, যেটা আমরা মুসলিম ধর্মের মহরমের সময়ও দেখি। আমি মুসলিম তাত্ত্বিকদের সঙ্গে কথা বলে দেখেছি যে মহরমের মিছিলে ওই ধরনের অস্ত্র নিয়ে যাওয়া, এটা শোকের একটা উৎসব, সেখানে এগুলো করা হয় যা একদম ইসলাম বিরোধী, হ্যাঁ। তারা বলছেন আমাকে। আবার পাশাপাশি এটাও যদি বলি যে রামচন্দ্রের এই জন্মতিথি পালনের মধ্যে, যদি পালন করেও থাকেন রামচন্দ্রকে বিশ্বাস করে তিনি একজন মহান পুরুষোত্তম, তার জন্মদিন পালনে এই অস্ত্রের ঝনঝনানিটা ঢুকলো কিভাবে? হ্যাঁ, এটা কিন্তু ঢুকেছে কোথা থেকে জানেন? হুম, আপনি যদি নাগপুরে কোনোদিন গিয়েছেন কিনা জানি না, না, নাগপুরে যদি আপনি RSS এর যান, হুম, হুম, তবে ওরা এই দিনটা শস্ত্র পূজা করে। হুম, হুম, ওই শস্ত্র পূজার থেকে ওরা এই প্রচলনটা ভারতবর্ষে চালিয়েছে, মানে ব্যাকডোর থেকে। হুম, হুম, এই রামনবমীর যে উত্থান এর যে সেটা ওখান থেকেই বিশেষ করে মানুষের মধ্যে ইনজেক্ট করা হয়েছে উত্তর ভারতে। হুম, এখন উত্তর ভারত থেকে পূর্ব ভারত, বিশেষ করে বাংলা এবং অন্যান্য জায়গায় হুম, ওরা এটাকে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন এবং অনেকটা সফল হয়েছেন, হুম, হুম, অনেকটা সফল হয়েছে ওরা। হ্যাঁ, যে আজকে বাংলার মানুষ রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করে, হুম। এটা দেখলে আমাদেরকে সত্যি কষ্ট হয়, দুঃখ হয়।
এবার চলে আসে একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে যে অযোধ্যা। এই হ্যাঁ। অযোধ্যাকে বলা হচ্ছে রামচন্দ্রের জন্মস্থান। হ্যাঁ। খুব ভালো কথা, কিন্তু জন্মস্থানটা অযোধ্যার কোথায়? কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ঐতিহাসিকরা বলছেন যে অঞ্চলটার নাম আগে ছিল সাকেত। হ্যাঁ। গুপ্ত বংশের সম্রাট স্কন্দগুপ্ত এর নতুন নামকরণ করেছিলেন অযোধ্যা। হ্যাঁ। অযোধ্যা বলতে এটাই বোঝায় যেখানকার মানুষ শান্তিপ্রিয়, যোদ্ধা নন, হ্যাঁ। তাই অযোধ্যা। তাহলে সেই অযোধ্যায় কোথায় জন্মেছিলেন সেটা তো এখনো পর্যন্ত এই রামবাদীরা কোনো প্রামাণ্যত তথ্য দিতে পারেননি। না, একদমই না। আপনি যদি এটা দেখেন যে সুপ্রিম কোর্টের যে ইয়ে হলো, ওখানে যে খনন কার্য চালানো হলো হুম, সুপ্রিম কোর্টের নির্দেশে, তার থেকে যে জিনিসপত্র বেরিয়েছে হুম। সেগুলোকে কিন্তু কোনোদিন সামনে নিয়ে আসা হয়নি। হুম, এবং বুদ্ধিস্টরা, বুদ্ধি ধর্ম যারা বিশ্বাস করেন, হুম, হুম, তারা কিন্তু বারবার বলছেন যে এগুলো সমস্ত যা পেয়েছেন এগুলো সমস্ত হচ্ছে বুদ্ধ ধর্মের হুম, স্তূপ কিংবা বুদ্ধ ধর্মের বিভিন্ন মূর্তি, হুম, কিন্তু সেগুলাকে ধ্বংসাবশেষ, সেগুলাকে সামনে কোনোদিন নিয়ে আসা হয়নি। হুম, অযোধ্যাটা বিশেষ করে শান্তিপ্রিয় এরিয়া, হুম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বুদ্ধিস্টরা ওখানে আসতেন, আর ওরা ওই সূর্য নদীর তীরে ওরা ওখানে করতেন, হুম, শিবির করতেন। হ্যাঁ, এক সময় দেখা গেছে এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য এসেছে। হ্যাঁ। আচ্ছা, এই এই মুহূর্তে আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই পুরুষোত্তম রামচন্দ্র সম্পর্কে যেমন কিছু ইতিবাচক কথা আছে, তেমন নেতিবাচক কথা আছে। আমরা তো এখন নেতিবাচক কথা বললাম। এবার হ্যাঁ। ইতিবাচক কথা একটা আপনাকে বলি, সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে একটা প্রথম শ্রেণীর সাময়িক সাপ্তাহিক পত্রিকায়, যেটা বর্তমানেও সেই কাগজটা চলছে, সেই কাগজে ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, আপনি জানেন বিজেপির একজন বুদ্ধিজীবী হ্যাঁ। মানুষ, হ্যাঁ। তিনি লিখছেন, আমরা যত রামায়ণের কাছে আসব ততই রামরাজ্যের কাছে আসব। বাম উদারবাদীরা রামায়ণের ঐতিহাসিক ভিত্তি নিয়ে অনেক আক্রমণ করেন। নবভারতের দিক নির্দেশ করতে গিয়ে শিবকল্প বিবেকানন্দ এই ম্যান মেকিং এবং তারপর নেশন বিল্ডিং এর উপর জোর দিয়েছিলেন। তাই রাষ্ট্রবোধের বোধনে শ্রীরামচন্দ্রের আরাধনার গুরুত্ব আজ আমরা অন্তর থেকে অনুভব করছি। হ্যাঁ। আমি এ ব্যাপারে, ওনার ব্যাপারে কিছু বলার আমার কোনো নেই, আশা নেই। আমি ওনাকে কতটা তিরস্কার করব, মানে প্রশ্নই ওঠে না এই ধরনের ই করার। আমরা কি করে সমর্থন করতে পারি এই ধরনের ইসেকে, লেখাকে কিংবা ইসেকে? বলুন আপনি। আমি আবার আপনার চলে আসি রবীন্দ্রনাথের কথায়। রবীন্দ্রনাথ বলছেন তার প্রাচীন সাহিত্য বিশ্বভারতীর 1399 সংখ্যার পৃষ্ঠা নাম্বার 56-তে তিনি বলছেন, সীতার চরম শত্রু অধার্মিক রাবণ নহে, সে শত্রু ধর্ম নিষ্ঠ রাম, নির্বাসনে তাহার এখন এমন সংকট ঘটে নাই যেমন রাজাধিরাজ স্বামীর রামগৃহে। তিনি এই কথা লিখছেন। সুতরাং সাধারণ মানুষের কাছে তো একটা দ্বিধাগ্রস্ত ব্যাপারটা চলে আসবে আমরা যখন এই সত্য রামায়ণটা প্রকাশ করছি। অবশ্যই। এই যে আজকে যেটা হচ্ছে, যেটা এতদিন ধরে হয়নি, এই যে লেখকরা যারাই লিখেছেন ম্যাক্সিমাম তো ব্রাহ্মণ্যবাদী ভাবনা চিন্তায় ছিল এবং তারা লিখে গেছেন। আজকের দিনে সেটা সম্পূর্ণভাবে মানুষের সামনে স্পষ্ট হয়ে ঘুরে আসছে এবং আপনি দেখবেন খুব তাড়াতাড়ি, খুব আগামী দিনে এই যে চর্চাটা শুরু হয়েছে রাম নিয়ে আর এই বাল্মীকি রামায়ণ নিয়ে, এটা কিন্তু আজকে জনমানুষের মধ্যে প্রচন্ড প্রভাব বিস্তার করেছে এবং তার একটা অংশ আপনাকে অবশ্যই তার একটা প্রশংসা আপনি পেতে পারেন। না, আমি তো আপনাদের দ্বারা উৎসাহিত হয়েছি। আর মানে যেটাকে বলা হয় আমাদের বহুজন যে সমাজ, সেই বহুজন সমাজ দিকে দিকে করছে, সীমিত ক্ষমতার মধ্যে তারা করছে। কিন্তু আমরা তো এর সঙ্গে সঙ্গে আজকের দিকে তাকিয়ে দেখছি বারুণী মেলা, সেখানে মতুয়াদের ধর্মাচরণ একটা এমন জায়গায় পৌঁছে গেছে, একটা মাস হিস্টেরিয়ার জায়গায় পৌঁছে গেছে। আমি কিছু ফেসবুকে ছবি দেখছিলাম।
তো সেখান থেকে আমার এক বন্ধু বললেন যে তিনি নিজে গিয়েছিলেন কভার করতে। তিনি বললেন আসলে ওই যে মানে মাস হিস্টেরিয়ার যে ব্যাপারগুলো ঘটছে সেটার পেছনে আরেকটা কারণ করছে, সেটা হচ্ছে সমাজ মাধ্যমে নিজেকে একটু হাইলাইট করা বা নিজেকে একটু যাকে আজকাল বলা হয় সমাজ মাধ্যমের ভাষায় ভাইরাল হওয়া, এইটা হওয়ার পেছনে কাজ করছে আর কি। একদম তাই করছে, হুম, একদম তাই করছে, এটাই আসল উদ্দেশ্য। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি রাম তার সীতা সম্পর্কে বলছেন যে তুমি যেহেতু পর পুরুষের ঘরে এতদিন ছিলে, তুমি কি অবস্থায় ছিলে সেটা আমার সন্দেহের কারণ দ্বারা। ঘরে ছিলেন শুধু বলছে না, কোলে বসেছিলেন। কোলে বসেছিলেন, কারেক্ট কারেক্ট। এত এত জঘন্য ভাষা ইউজ করেছে যা কোনো কল্পনা করা যায় না। এবং বলা হচ্ছে যে তুমি লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান যাকে পারো তাকে তুমি বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, আমার ধর্ম রক্ষা করার জন্যই তোমাকে আমি উদ্ধার করেছি, স্ত্রী হিসেবে উদ্ধার করিনি। একদম তাই, বাল্মীকি রামায়ণে তো পরিষ্কার করে এরকম ভাবে বলা আছে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ওই রাবণের সহোদরা শূর্পণখা, সেখানে নারীবাদী সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা জায়গা ছিল যে কোনো মেয়ে তার পছন্দ মতো মানুষকে বিয়ে করতে পারত, যার জন্যই সে রামকে বিয়ে করতে চেয়েছিল। রাম রাজি না হয় লক্ষণের কাছে ছিল। রাম লক্ষণ তখন এই শূর্পণখার যে সরল ইচ্ছা, এটাকে নিয়ে রীতিমতো পিংপং খেলেছেন নিজেদের মধ্যে। ও বলেছে না ওকে বিয়ে করো, না বলেছে ওকে বিয়ে করো। তো যাই হোক, তার মধ্যে আবার পাচ্ছি যে বানর সেনারা রাবণের তপস্যা ভঙ্গ করতে গিয়ে সফল না হওয়ায় যজ্ঞভূমিতে রাবণের পাশে বসে থাকা স্ত্রী মন্দোদরীর চুলের বিনুনি টেনে বাদরামি করতে থাকে। তাহলে যেমন গুরু তার তেমন শিষ্য। একদম তাই। আপনি যদি দেখেন আজকেও এই আদিবাসীরা কিংবা সাঁওতালরা এখনো কিন্তু তাদের নারীরা পুরুষদের জয়েন করে, এ প্রথা এখনো আছে ভারতবর্ষের বুকে। এবং এটা আদিবাসীদের মধ্যে কিংবা আমাদের জনজাতির মধ্যে এটা ছিল, এবং সেটাই শূর্পণখার যে ইতিহাসটা এটা কিন্তু সেইটাই প্রমাণ করে। আচ্ছা, এবার শেষ প্রশ্নের দিকে চলে যাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় একটা লিখেছিলেন কেউ কথা রাখেনি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অযোধ্যা কাণ্ডে বনবাসে যাওয়ার মুহূর্তে মাতা কৌশল্যার সামনে শ্রীরাম সিদ্ধান্ত নেন যে 14 বছর যে বনবাসে তিনি থাকবেন সে সময় তিনি আমিষ খাদ্য গ্রহণ করবেন না, কন্দ্রমূল আর ফল খেয়েই দিন কাটাবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাকে আগেই সে ঘটনা বললাম, জঙ্গলে প্রবেশ মাত্রই দুই ভাই মিলে কিন্তু পশু শিকার করে মাংস ভক্ষণ করছেন। সেটা আমি পেয়েছি দীপা বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যের রসুই ঘরে, প্রকাশক এভেনেল প্রেস, কলকাতা। এই বইটাতে লিখছেন দীপা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা। সেটা হচ্ছে গঙ্গা পার হয়ে সুমর আর গুহক বিদায় নিয়েই গভীর অরণ্যে রাম আর লক্ষণে প্রবেশ করেন, সঙ্গে জনক নন্দিনী সীতা। ভীষণ ক্ষুধা পাওয়াতে তারা এরকম ভাবে 4টি বিশাল আকৃতির পশু বধ করলেন। তাহলে মায়ের কাছে যিনি, বাবার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যিনি বনবাসে চলে গেলেন, কিন্তু মায়ের কাছে যে প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে তিনি আমিষ খাবেন না এই বনবাস থাকাকালীন, সেটা তো রাখতে পারলেন না। বাবার কাছে তিনি যে তার শর্ত রক্ষা করেছিলেন, তার কথা রক্ষা করেছিলেন পিতার, মায়েরটা রাখলেন না, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। দেখুন, রাজ্য অভিষেক থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত রাম সীতার চাইতে অনেক বেশি জঘন্য মানের। সীতা সেই অনুপাতে কিন্তু অতটা নয়, বিচারিতা নয়। যেমন ধরুন, আপনি যদি দেখেন যে সীতা যে ছিল রাবণের কাছে, সে তো অসহায় ছিল, এ তো মানতে হবে, একজন নারী তো অসহায় ছিল, এবং তার সঙ্গে যে অত্যাচার হওয়া, তাকে করা, সেটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাম যে বারবার বিচারিতা করেছে, সেটা আপনি প্রত্যেক শুরুতেই থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পাবেন। আর আপনি একটা কথা বলুন তো, এই যে শিকার করা, মৃগ শিকার করা,
ওই শুয়োর শিকার করা, এগুলো শিকার করতো কেন? এমনি করতো কি? এগুলো খাওয়ার জন্যই তো করতো। আবার কি? আবার কি? এটা তো সাধারণ মানুষও এটা বোঝে। আবার কি? ঠিক। আর দুটো প্রশ্নে আপনার কাছে চলে যাই। রাম নিয়ে যখন কথা হচ্ছে, সামনেই রামনবমী, পুরুষোত্তমের ভক্তরা ফিল করবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ্যবাদী মুনি ঋষিদের কথায় রাম হনুমানকেও বধ করতে চেয়েছিলেন। শেষের দিকে পাচ্ছি লক্ষণকেও বধ করতে চেয়েছিলেন। লক্ষণ দেখেছিলেন যে দাদার হাতে মৃত্যু হলে দাদার যে পাপ হবে, সেই পাপের ভাগী যাতে দাদাকে হতে না হয়, তার জন্য তিনি সরজু নদীতে ডুব দিয়ে ঝাঁপ দিয়ে ত্যাগ করলেন। আচ্ছা, এবার এই ঘটনা যখন রামচন্দ্র জানতে পারলেন, তিনিও গিয়ে ওইভাবে জলেতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। তাহলে রাম আত্মহত্যা করলেন, আত্মহত্যা করলেন। আবার সীতাকেও দেখছি অগ্নিতে প্রবেশ করে তিনিও আত্মহত্যা করলেন। তাহলে হিন্দু ধর্মে তো বলা হচ্ছে আত্মহত্যা মহাপাপ। তাহলে কি এই যে তিনজনের যে মহাপাপ হলো না? অবশ্যই হলো, কিন্তু নারীদের আত্মহত্যায় মহাপাপ হতো না। পুরুষরাও যে করে, এই যে রাম করেছে কিংবা লক্ষণ করেছে, এটা থেকে প্রমাণ পায় যে এরাও আত্মহত্যায় করেছে, এরাও এইভাবে মরেছে। এটা এখানেই প্রমাণ পাওয়া যায়। আবার কি দেখাচ্ছে, এরপরে আবার তারা জন্ম নিয়েছে, মানে হয়েছে। লক্ষণের যে ইচ্ছা ছিল যে তিনি সারা জীবন রামের সঙ্গে থাকবেন, সেটা হয়নি বলে পরবর্তীকালে নাকি কৃষ্ণের সময় এই লক্ষণই নাকি বলরাম হয়ে জন্ম নিয়েছিলেন। এটাও একটা নতুন শুরু করেছে। এটা রয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছি ব্রাহ্মণ্যবাদী যে ব্রাহ্মণ শক্তি পুরোহিত তন্ত্র, তাদের কথায় বিশ্বস্ত হনুমানকেও তিনি বধ করতে গিয়েছিলেন বিশ্বামিত্র মুনিকে। ঘটনাক্রমে সেটা নারদ জানতে পেরে বিশ্বামিত্রকে বলেন যে আপনি অযথা ওদের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন, আপনি হনুমানের প্রাণদণ্ড মকুব করার জন্য রামচন্দ্রর কাছে গিয়ে আপনি অনুরোধ করুন। তখন এই বিশ্বামিত্র আসল কথা জানিয়ে হনুমানের প্রাণ রক্ষা করেছিলেন। তার মানে তো লক্ষণ শুধু সীতাকে শুধু নন, রাম তার আপন প্রিয় ভাই যে সারা জীবন তার সঙ্গ দিয়ে এলো, তাকে বধ করতে উদ্যত হলেন ব্রাহ্মণের কথায়। যে হনুমানের মতন ভক্ত রামচন্দ্র আর কাউকে পাননি, সেই হনুমানকেও বধ করতে তিনি উদ্যত হলেন, এমন কথাই তো রামায়ণে লেখা আছে। লেখা আছে, এটা একদম স্পষ্ট। এবার আপনাকে বলি যে পেরিয়ার এই রামায়ণ চরিত্রের রামচন্দ্রের বর্ণনা করতে গিয়ে রামকে যদি আমি বলি অল্প কথায়, পেরিয়ার রাম সম্বন্ধে কি বলেছেন, মানে আপনি বইটা আপনি উল্লেখ করেছেন, এটা যদি দু একটা সূত্র দেন, যেসব দর্শক বন্ধুরা আছে তারা বইটা কিনে নিশ্চয়ই পাবেন, কলেজ স্ট্রিট অঞ্চলে পাবেন, অন্য জায়গায় পাবেন, আপনার সঙ্গে যোগাযোগ করলেও তারা বইটা পেতে পারে। যারা উৎসাহী, যারা জানতে চান, সাদাকে সাদা কালোকে কালো বলার মতন সেই সুকুমার রায়ের কবিতাটা মনে পড়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনি আমাকে বলুন, পেরিয়ার রামচন্দ্রকে সহজ কথায় দু চার কথার মধ্যে আপনি আমাকে বলুন যে রামচন্দ্রকে পেরিয়ার কিভাবে সম্বোধিত করেছেন। দেখুন, রামচন্দ্রকে বাল্মীকি রামায়ণ অনুসারে যেটা উনি পেয়েছেন, সেখানে উনি দেখিয়েছেন যে রাম একদম সম্পূর্ণ একজন নিম্নমানের যে ব্যক্তি, যেটা সাধারণ আমাদের সমাজের যে মানুষ আছে তাদের চাইতেও নিম্নমানের একজন পুরুষ বলে দর্শানোর চেষ্টা করেছেন, দেখিয়েছেন। এবং সিংহাসন পেতে হোক কিংবা ভরতকে করার জন্য ভরতকে বারবার সন্দেহ করেছে। ভরত যখন মিলতে এসেছে জঙ্গলে দাদার সঙ্গে, তখন বলছে দেখ ও কোনো অস্ত্র শস্ত্র নিয়ে এসছে, আমাকে হত্যা করে যাবে, কেন ওখানে ওষুধ ভোগ করার জন্য চেষ্টা করেছে। ও লক্ষণ ওর ভাই হিসাবে অনেক ওর সাথ দিয়েছে, কিন্তু তাকেও ও কখনো বিশ্বাস করেনি, তাকেও তার সঙ্গে প্রচারণা করেছে। আর সবচেয়ে বেশি দুঃখের বিষয় এইটা যে মায়েদের নিয়ে ও মানে করে, মানে কৈকেয়ী কিংবা তাদের সম্পর্কে ও এত অসভ্য ভাষা ইউজ করেছে, কৈকেয়ী সম্পর্কে তো অসম্ভব ভাষা ইউজ করেছে, এটা আমরাও সাধারণত ভাবতে পারি না। তো জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত
নারী সম্পর্কে তার যে বক্তব্য সেটাও এমন এক নিম্নমানের, এবং তিনি মানে জাতিবাদী ব্যবস্থায় যদি দেখেন তবে সবচেয়ে তিনি সম্মুখের মতো মানুষকে তিনি হত্যা করেছেন। সেও আবার ওদিকে বলছেন ব্রাহ্মণের অনুরোধে, আরো এক ব্রাহ্মণের অনুরোধে তাকে হত্যা করলো। আর রাবণকেও হত্যা করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবেও জঙ্গলে গেছে, সীমা মারার চেষ্টা করেছে। তার মানে পুরো ব্যবস্থাটার মধ্যে ও জাতিবাদী যে মানসিকতা ওর মধ্যে, সেটা বাল্মীকি রামায়ণে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছে। আর ভারতবর্ষের উত্তর ভারতে যে পুরুষরা আছে তাদের যে, আমি তো উত্তর ভারতে 40 বছর থেকে এসেছি, উত্তর ভারতের পুরুষের মধ্যে যে গুণগত ব্যাপারগুলো আছে যেগুলো রাম থেকে এসেছে, আপনি যদি দেখেন তো ওখানকার পুরুষগুলোর অবস্থা ঠিক এইরকমই একটা। ওরা কিন্তু ওই জন্যই ওদের কাছে রাম অনেক বেশি মানে কি পূজ্য, মানে পুরুষতান্ত্রিক ব্যবস্থার উৎসাহ পান, একদম উদাহরণ, একটা সিম্বল অফ পুরুষতান্ত্রিক ব্যবস্থা, একটা সিম্বল রাম। আচ্ছা, এবার তাহলে শেষ করবো, অনুষ্ঠান সময় শেষ। সেটা আপনাকে একটাই জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ধরুন শুধু বাংলায় কেন বলবো, কলকাতায় কেন বলবো, সারা ভারতবর্ষ জুড়েও, দক্ষিণ ভারতে হয়তো অংশটা কম, কিন্তু এই প্রবল ভাবে রামনবমীর মিছিল হবে। শুভেন্দু অধিকারী তো হাত দিয়েই রেখেছেন, গতবার 50,000 1 লক্ষ লোক হয়েছিল, এবার নাকি 2 লক্ষ লোক হবে এবং প্রচুর মিছিল হবে। তাহলে এই ব্রাহ্মণ্যবাদী রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে যে মিছিলটা করবে, নিশ্চয়ই সবাই ব্রাহ্মণ বংশজাত নয় না। তবে রামচন্দ্র যে সম্মুখকে হত্যা করেছিলেন শূদ্রজাত বলে, এই নিষাদপতি গুহকের বাড়িতে যিনি রান্না করা খাবার খেলেন না, সেই শূদ্ররাই তো সঙ্গে থাকবে বেশি, এসসি এসটি ওবিসি। হ্যাঁ, আমি তো আপনি বলছি আমি আপনাকে যে আমার এই যে আমি তো ওই শ্রেণী থেকে এসেছি, আমি আপনাকে বলবো যে আমার কষ্ট হয়, দুঃখ হয় এদের দেখলে। এরা যত কিছু এই করছে ব্রাহ্মণ্যবাদীরা, তা আমাদের মাথার উপরে হাত রেখে করছে। আমরাই তার একমাত্রই যে ওদের সাথ দিচ্ছি, মানে পয়জনাস হয়ে গেছে আমরা। তাহলে কি এখানে, আমি পেরিয়ার বলছি না, কিন্তু পেরিয়ারের মতো গান্ধীর মতো ছিলেন সীমান্ত গান্ধী, পেরিয়ারের মতন কি একজন বাংলায় আসবেন না পথপ্রদর্শক হয়ে? কারণ আগেকার ইতিহাসে দেখে আমরা পাচ্ছি যে বাংলা আজ যা চিন্তা করে ভারতবর্ষ তা নাকি কালকে চিন্তা করে। দক্ষিণ ভারত যে আগে চিন্তা করে নিয়েছিল, কতটা সফল হতে পেরেছেন না পেরেছেন পরের কথা, কিন্তু তার যেই প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা নিয়ে কি এখানকার এই হ্যাভ নটস দের মধ্যে থেকে উঠে আসবেন না কেউ? অবশ্যই উঠে আসবেন। আপনি আশাবাদী? আপনি আশাবাদী মানে আমি এখন যা ভারতবর্ষ বাংলার মানুষের মধ্যে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি, যেটা তাতে আমি এটা একদম প্রমাণিত যে মানুষের মধ্যে জাগরণ শুরু হয়ে গেছে এবং আসবেন। আর খুব বেশি দেরি নেই, অবস্থা এত বেশি দ্রুতভাবে পরিবর্তন হচ্ছে। প্রচুর মানুষ শুধু পাচ্ছেন না, কি জানেন তো, পাচ্ছেন না এরকম কোন মানুষ এখনো সামনে উঠে আসেননি যাকে ওরা বেশ করে করবেন। এবং এই জন্য আমাদেরকে দৃষ্টান্ত করতে হবে, করতে হবে। আমরা যেটা পারি সেটা হচ্ছে পথটা সেই জগন্নাথের রথের সামনে যেমন ঝাঁট দেওয়া হয়, আমরা ওই রাস্তাটার ঝাঁট দেওয়ার কাজটা করতে পারি। না, ঝাঁট দেওয়ারই শুধু না, এমনও হতে পারে যে আমাদের মধ্যেই কেউ হয়তো জেগে উঠল। আপনি এ বিষয়ে আপনিও একদম মানে থাকুন যে আমাদের মধ্যেই কেউ জেগে উঠবে, এবং সেই রাস্তা তৈরি হয়ে গেছে। এবং এই গত 2-3 বছরের ধরে যেভাবে আমরাও কাজ করে চলেছি, আমরা যেভাবে মানুষের সঙ্গে মিশছি, আপনি যেভাবে কাজ করছেন, তাতে এর দিন খুব একটা বেশি দূরে নেই যে আমরা ওই করতে পারবো, মানে কেউ না কেউ আসবেন। একটা মজার কথা বলে শেষ করছি রঞ্জিত দা, সেটা হচ্ছে অনেকে বলেন যে তুমি হচ্ছে গিয়ে চট্টোপাধ্যায়, কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ। বললাম না ভাই, আমি কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি যে ওই মূল ধারার যে বংশ লতিকা, সেটার না তখনকার দিনের কুলীন ব্রাহ্মণদের অনেক রক্ষিতা ছিল,
হুম। সেই রক্ষিতা জাত যে শাখা, হ্যাঁ। সেই শাখার সন্তান, তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং ভালো কথা বলেছেন। সুতরাং আর আপনি দেখুন একটা অদ্ভুত জিনিস, আপনার সঙ্গে আমার লিঙ্ক কি আছে দেখুন। আমিও কাশ্যপ ঘরের সন্তান, আপনিও কাশ্যপ ঘরের সন্তান, জানেন? হ্যাঁ 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 এই নবশূদ্র জাতি যারা, হ্যাঁ, এরা কিন্তু নিজেদের প্রচুর পরিমাণে কাশ্যপ ঘরের হ্যাঁ আছে, ঘটনা আছে, পরে একদিন এটা নিয়ে আলোচনা করব। এবং আরো মজার ব্যাপার আছে, এই ব্রাহ্মণ্যবাদীরা আবার মজা করেছিল তাদের নিজেদের স্বার্থ হ্যাঁ। প্রয়োজনে। সেটা হচ্ছে সৎ শূদ্র, অসৎ শূদ্র। হ্যাঁ। যাকে সবসময় কাজে লাগবে হুম। সে হচ্ছে সৎ শূদ্র। মানে হ্যাঁ। যারা নাপিত, চুল কাটেন, হ্যাঁ। যারা কাঠের মিস্ত্রির কাজ করেন, হ্যাঁ। তারা সৎ শূদ্র। হ্যাঁ, শুদ্ধ তো। আর আবার দূরে যারা, যাদের সবসময় কাজে লাগবে না, হ্যাঁ। তারা হচ্ছে অসৎ শূদ্র। হ্যাঁ, শুদ্ধ। এইটা নিয়ে পরে তো একদিন আলোচনা হ্যাঁ, করতে হবে। ঠিক আছে, ওটা আজকে নিয়ে এখানে আলোচনা শেষ করছি। হ্যাঁ। আজকের মূল বিষয় যেটা আমি জেনে নিজে তো স্তম্ভিত হয়ে গেছি, যে রামচন্দ্রকে বলাচ্ছেন আমাদের বাল্মীকি, যে তুমি পরগৃহে এতদিন ছিলে, সুতরাং তুমি হচ্ছে মানে কুকুরে চাটা ঘিয়ের মতো, যে ঘি দিয়ে যোগ্য হতে পারে না। হ্যাঁ, যাই হোক, এটাই আপনার আজকে ট্যাগলাইন হওয়া উচিত। এটাই ট্যাগলাইন করেছি। হ্যাঁ, এটাই ট্যাগলাইন হওয়া উচিত আজকের এই আলোচনার মধ্যে। হ্যাঁ, আরেকটা কথাটা শেষ করলাম না, সেটা হচ্ছে যে আমি কেন তাহলে চট্টোপাধ্যায় পদবিটা বজায় রেখেছি। চট্টোপাধ্যায় বজায় রেখেছি তারা এই জন্য, সেটা হচ্ছে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার জন্য। ব্রাহ্মণ সম্প্রদায়, এই যে মানে চেঞ্জ করার যে ব্যাপারটা, হ্যাঁ এটা কিন্তু আমি সমর্থন করি না। হ্যাঁ আমি যেখানে আছি আমার ওই ইতিহাসকে হ্যাঁ। আমি বদলে দিতে পারবো না। হ্যাঁ আমি যেখানে আছি সেখানে আছি। হ্যাঁ, আমি সেটা নয়, আমি চট্টোপাধ্যায় দৃষ্টান্ত করতে হবে। চট্টোপাধ্যায়টা আমি দেখেছি এই জন্যই যে সো কল্ড কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে আমার থাকবে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বক্তব্য, তাতে ব্রাহ্মণ্যবাদীরা কিন্তু বেশি জ্বলবেন আর লুচুর মতো চলবেন। এরকমই একটা হওয়া উচিত। যেমন আমি শূদ্রদের বিরুদ্ধে আমি যেমন কথা বলি, শূদ্রদের যে মানসিকতার বিরুদ্ধে যে আমি লড়াই করছি, হ্যাঁ আমি তো সবচেয়ে বেশি ওদের বিরুদ্ধে মানে সরব। হ্যাঁ, আমি ব্রাহ্মণদের দোষ দেই না, ব্রাহ্মণ্যবাদের দোষ দেই না, আমি এদেরকে দোষ দিই যে এদের মেরুদণ্ডহীনেরা। না দাদা, দাদা এটাও মানতে হবে, দিনের পর দিন বলা হয়েছে যে বেদ পাঠ করতে পারবে না, করলে পরে কানেতে পারদ ঢেলে দেওয়া হবে, শীষে ঢেলে দেওয়া হবে। তো পড়াশুনো তো করতেই দেওয়া হয়নি দাদা, দিনের পর দিন, বছরের পর বছর ইংরেজ আমলেতেও বিভ্রান্তি সৃষ্টি করে রাখা হয়েছে। পরবর্তীকারী সো কল্ড স্বাধীনতার পরেতেও কিন্তু ব্রাহ্মণ্যবাদী নেতারা রাজনৈতিক দলের ওপরে বসে রয়েছে, কি বাম কি ডান। হ্যাঁ, সবাই। তাহলে সেখানে যদি তারা সেই সুযোগটা, আপনি বলতে পারেন যে সুযোগ কেউ কাউকে করে নিতে দেয় না, নিজেদের বার করে নিতে হবে। তা এই কাজটা সত্যি কথা, এটা কেউ কাউকে সুযোগ দেয় না, সুতরাং নিজের জায়গায় নিজেকে করে নিতে হবে। এটা কিন্তু ওই সো কল্ড যাদের শূদ্র বলা হচ্ছে তাদের উচিত লেখাপড়া, মানে আমি শুধু সিলেবাসই লেখাপড়ার কথা বলছি না, সেটা হচ্ছে নিজেকে স্বশিক্ষিত করার, নিজের অস্তিত্বকে স্বশিক্ষিত করে নিজের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করে এগিয়ে আসা দরকার। তবেই এই ব্রাহ্মণ্যবাদের লড়াইতে জেতা যাবে, এবং ব্রাহ্মণ্যবাদী যে রাজনৈতিক শক্তিগুলো কাজ করছে তখন এই প্রাধান্যকে তারা স্বীকার করে নিতে বাধ্য হবে। যেভাবে পেরিয়ারের রামায়ণ আদালত থেকে মুক্ত হলো, না হলে তো ওটা তো ধামাচাপাই পড়ে গিয়েছিল। গেছিল তো, সেটা তো এই আন্দোলনের মধ্যে দিয়েই করে উঠেছিল। আদালত বাধ্য হয়েছিল এই ব্যাপারে। লালাই সিং যাদবকে আমরা স্যালুট করবো 100 বার 100 বার। উনি এই রাস্তাটাকে তৈরি করে দিয়ে গেছে 100 বার 100 বার। একটা জিনিস আমি আপনাকে বলবো, সবার মাঝখানে বলছি, সেটা হচ্ছে আমাদেরকে না এরপরে বসে গোষ্ঠী তৈরি করতে হবে, এবং তার মধ্যে থেকে যে বেরিয়ে আসবে বস্তু, সেটা নিয়ে আমরা এই যে এগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলাকে আরো বেশি মজবুত করে তুলতে হবে। আপনারা এই আন্দোলনকে যদি সংগঠিত করেন, আমি সো কল্ড ওই রামায়ণের কি বলবো কাঠবেড়ালির মতন নিশ্চয়ই সেতু বন্ধনে আমার কাঠবেড়ালির মতন ভূমিকা যেটা আছে, আমার ক্ষমতা সেটা নিশ্চয়ই থাকবে। হবে, এটা হবে। আমি সবাই মিলে আমরা এটা করব। ওকে,
ঠিক আছে। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, ঠিক আছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুস্থ থাকুন এবং 6ই এপ্রিলের রাম নবমী তিথি পালন কিভাবে হয় সেটা পর্যবেক্ষণ করুন, আমিও পর্যবেক্ষণ করব। পরের সপ্তাহে সেই বিষয় নিয়ে আবার আমরা আলোচনায় আসবো। অবশ্যই আবার করবো। নমস্কার। ঠিক আছে, নমস্কার। নমস্কার নমস্কার। ও রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।